আপনার দলের প্রধানের বাধা তো নিত্য সঙ্গী, এলাকা কেন ঢাকায় থাকলে বাধা, সব জায়গায় বাধা। উনি তো উনি তো জাতীয় নেতা, জাতীয় নেতাদের প্রতিবন্ধকতা থাকে, বাধা থাকে। উনি তো নতুন করে বাধার সম্মুখীন হন না, যেখানে যান সেখানে বাধার সম্মুখীন হন। কথাটা হচ্ছে এইভাবেই তো উনি প্রসিদ্ধ হবেন, সমৃদ্ধ হবেন, শানিত হবেন। না, আমার বক্তব্যটা হচ্ছে কি, আপনি লেভেল প্লেইং ফিল্ড বলতে যা বোঝাচ্ছি, দেখেন লেভেল উইনিং ভোট তৈরি করবেন নাকি? এখন বলেন যে লেভেল উইনিং ভোট লাগবে তারপর নির্বাচন করব। কারণ দুই দল জেতার সমান সম্ভাবনা না হলে গণতন্ত্রের প্রতিযোগিতা হয় না। তাহলে আমরা ভাই কেন ইলেকশনে যাবো? আমরা তো জানি হেরে যাব। লেভেল উইনিং ভোট, লেভেল প্লেইং ফিল্ড, এগুলি নিশ্চয়তা ধরেন রাষ্ট্রের দায়িত্ব রয়েছে লেভেল প্লেইং ফিল্ড, কিন্তু সেটা বাধ্যবাধকতা। আমি যেটা মিন করতে চেয়েছিলাম, শিডিউল ডিক্লারের পর রাষ্ট্র আইন শৃঙ্খলা রক্ষা পারেন এবং বিশেষ করে নির্বাচন কমিশন। আপনার কাছে আমার প্রশ্ন সেটি হচ্ছে যে এই যে বিপিন সরাসরি আপনাদের স্থানীয় বিএনপি নেতাকর্মীদেরকে তিনি দায়ী করেছেন, আপনারা কোন একটা ব্যবস্থা নিয়েছেন দলীয়? কেন এখন তো এরকম ব্যক্ত করে ঘটেনি। একটা লোককে দীর্ঘ সময় ধরে অবরুদ্ধ করে রেখেছে বিএনপির কোন লোকজন। আমি বিপিনের যে বক্তব্য, জি ভাই আমি আপনার কাছে ফিরছি ভাই, কি বলে সেটা শুনে। বিএনপির ওখানে শক্ত অবস্থান রয়েছে। কেউ কেউ মনে করে, আমি ফ্রাঙ্কলি এবং অনেস্টলি স্পিকিং, যে নুরুল হক নুরু সাহেব হয়তো জোটের হয়ে ওখানে নির্বাচন করতে পারে, আমাদের জোটের। আপনারা তো আগেই তাকে চিঠি দিয়েছেন। প্লিজ শুনুন, জি বলুন। বাট বিএনপির ওখানে স্ট্রং একাধিক শক্ত প্রার্থী রয়েছে, তারাও মাঠে আছে, যেহেতু বিষয়টা একেবারে নিশ্চিত না। যার যার মতো করে মাঠে জনসংযোগ করছে, সভা সমাবেশ করছে। সেখানে একই এলাকায় সমাবেশ হওয়ার ফলে দুইজনের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে এবং সেখানে নুরুল হক নুরুর, আমি তো গাড়ি বহর দেখেছি যেভাবে নুরুল হক নুরু আসছে এবং সেগুলোতে যেভাবে ভাইরাস হচ্ছে যে নুরুকে প্রতিরোধ করতে পারে এমন কোন শক্তি পৃথিবীতে জন্ম নেয় নাই। হাজার হাজার মোটরসাইকেলে নুরুকে আসতেছে। এখন নুরু কোনো জায়গায় একটু বাধা পাইলে দোষ, আর নুরু যেখানে অবাধে চলে অন্যান্য রাজনৈতিক দলকে বা তাদের সমাবেশকে সেখান থেকে ভণ্ডুল করে দিতে পারে, সেখানে দোষ না। এই অভিযোগ করা মানে হচ্ছে বিএনপির উপর দায় চাপানোর চেষ্টা আর নিজেদের রাজনৈতিক দৈন্যতা। ধন্যবাদ রবি ভাই। দেখেন, আপনি যে বিষয়টা বারবার সামনে অ্যাড্রেস করার চেষ্টা করছেন, এটা আসলে আমি মনে করি আওয়ামী লীগের মতো একটা অবস্থা, যে নুরু তো সব জায়গায় বাধা পাচ্ছে। হোয়াট ইজ দিস? না, আমি ইতিবাচকভাবে দেখছি, ইতিবাচকভাবে দেখছি। আওয়ামী লীগের আমলে আমি ফারুক হাসান 22 বার হামলার শিকার হয়েছি। এই যে আমার কপালে দেখছেন এখন সন্ত্রাসীদের অস্ত্রের আঘাত, আপনিও আশা করি অসংখ্যবার হামলার শিকার হয়েছেন, জেলে গেছেন, রিমান্ডে গেছেন। এখন আমি যদি সেই বিষয়টা অ্যাড্রেস করি, আপনাকে হিউমিলেট করার চেষ্টা করি, ইটস নট এ গুড সাইন ফর ডেমোক্রেসি। সুতরাং আমাদের এখান থেকে বেরিয়ে আসতে হবে। আমার কথা হচ্ছে, ধরেন বিএনপির প্রার্থী হাসান, আপনি দায়টা রাষ্ট্রকে দিচ্ছেন না কেন, সরকারকে দিচ্ছেন না কেন? সেখানে আইন শৃঙ্খলা বাধা যদি হয়, কেন আপনি আমাকে দিচ্ছেন? আর্মি বা আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ বাধা দিত, তাহলে আমি সরকারকে দিতাম। বাধাটা তো সরকার দেয় না, হলো না। বাধা দিয়েছে আমাকে। আপনার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব তো রাষ্ট্র সরকারের। সরকারকে দায়িত্ব, বিএনপি তো আপনার নিরাপত্তা বিঘ্নিত বলছে বাধা দিয়েছে বিএনপির প্রার্থী। ধরেন এখানে সরকার প্রার্থী নাই ওখানে, মানে বিএনপি নেতা বলুন একবারে ক্লিয়ার। ধরেন প্রশাসন যদি আমাকে বাধা দিত, আমি প্রোগ্রাম করতে চাই, ডিসিএসপি আমাকে দিচ্ছে না করতে, তাহলে আমি সরকারকে দায় দেব। এখন কথা হচ্ছে আমার প্রটেক্ট করে আপনাকে দায়িত্ব কে বাধা দিয়েছে? বাধা দিয়েছে বিএনপি প্রার্থী হাসান মামুন। এখন আমার প্রশ্ন, বিএনপি যদি তার সেই লিবারেল জায়গা থেকে এই জিনিসটাকে মানে নিরপেক্ষ দৃষ্টিতে দেখতেন, তাহলে তার বিরুদ্ধে অ্যাকশন নিতেন। অ্যাকশন কি নিয়েছেন? ন্যূনতম সকলটা পর্যন্ত করেন নাই। এখন আমার কথা হচ্ছে, প্রমাণ হয়নি আপনি নুরুল হক নূর, আমি ফারুক হাসানকে এক পাল্লায় মাপলে হবে না, বিকজ নুরুল হক নূর একটা পার্টির প্রধান এবং বিগত সময়ে যে আমরা যুগপৎ আন্দোলন করেছি, এই যুগপৎ আন্দোলনের অন্যতম সাহসী কণ্ঠস্বর, এবং সে একটা পার্টিকে লিড করে ডাকসুর সাথে ভিপি ছিল। আপনি নুরুল হক নূরকে আরেকটা 3-4 জন নেতার সাথে তুলনা করলে এটা হবে না। সুতরাং তার জায়গা থেকে তার এলাকায় সে নির্বিঘ্নে প্রচার প্রচার করতে পারবে না, আর আপনি এটাকে ভিন্নভাবে প্রতিষ্ঠিত করার দায়িত্ব আমাদের নিতে হবে। আজব, আপনি তো বাধা দিয়েছেন। না, বাধা দেয়নি তো, সে অবাধে দিয়েছে। পাশে আমাদের নেতাদের প্রোগ্রাম ছিল, প্লিজ এইভাবে কথা বলেন না। আমরা শুনেন, আমরা জেনে বলছি, আমরা পরিশীল এবং পরিশীলিত পরিমার্জিত আচরণ বিএনপির কাছ থেকে প্রত্যাশা করছি, বিকজ আপকামিং পাওয়ার হিসাবে, পাওয়ার পার্টি হিসাবে বিএনপি যেহেতু ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে, সেই জায়গা থেকে বিএনপির কাছ থেকে এই ধরনের আচরণ, এই ধরনের বক্তব্য কোনোভাবেই আমরা প্রত্যাশা করি না, এটা কাম্য নয়। এবার আসেন, এই যে আমাদের সংস্কার নিয়ে ইত্যাদি ইত্যাদি কথা হচ্ছে, এখন আপনারা বলতেছেন যে সংস্কারের বিষয়ে সবগুলো দল শতভাগ একমত হবে না, ইটস ট্রু। এখন কথা হচ্ছে, মেজর কিছু পলিটিক্যাল ফান্ডামেন্টাল আপনার পয়েন্ট আছে যেগুলোতে অবশ্যই আমাদের সবগুলো রাজনৈতিক দলের একটা মেজর কনসার্ন নেওয়া জরুরি। যেমন ধরেন, একই ব্যক্তি 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, এটা কিন্তু বিএনপিও আগে এগ্রি করেছিল।
এখন তারা হঠাৎ করে এসে এটাতে বলছে পরপর 2 মেয়াদ। তা আপনারা এখান থেকে মানে এখানে ইউটার্ন নিলেন কেন? না না, আমরা প্রথমেই পরপর আপনি জানেন না, ফ্রম দ্য বিগিনিং থেকে আমরা তাই আমি যতটুকু জানি আমি ফ্রম দ্য বিগিনিং থেকে। যাই হোক, এটা আমার হয়তো ভুল শোনা হতে পারে। আমি আসলে 31 দফা মানে প্রণয়নের সাথে আমি নিজেও যুক্ত ছিলাম। আগে 10 দফা ছিল, এটা 3 নাম্বার 4 নাম্বার পেজে। ওকে, এটা আমার ভুল হতে পারে। এবার আসেন আমাদের এই যে সাংবিধানিক কাউন্সিল, এনসিসি, ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল, এটা নিয়ে আপনাদের অনেক আপত্তি, অনেক কথা রয়েছে। এটা হলো অসুবিধাটা কোথায়? মানে আমরা যদি সামগ্রিকভাবে বাংলাদেশের উন্নয়ন চাই, জনগণের কল্যাণ চাই এবং বাংলাদেশকে একটা কাঠামোগত ডেভেলপমেন্টের দিকে নিয়ে যেতে চাই, তাহলে আমাদের যে সংস্কারগুলো অতীব জরুরি প্রয়োজন, যে যে কারণে ইতিমধ্যে বা ইতিপূর্বে ফ্যাসিস্ট তৈরি হয়েছে, সেই ফ্যাসিস্ট যাতে ভবিষ্যতে তৈরি না হয় সেরকম সংস্কারে আমাদের ঐক্যমত্যে না ভাই, এখানে তো জোর করে নেওয়ার কোনো সুযোগ নেই। তারা যদি মনে করে যে তারা যাবে না, এটা সমর্থন করে না, করে না। জোরের তো কিছু নেই। পিআর পদ্ধতি হলো প্রবলেমটা কোথায়? এই যে সংখ্যানুপাতিক নির্বাচন, এটাতে বিএনপির আপত্তিটা কেন? ধরেন যে সংখ্যানুপাতিক নির্বাচন হলে বিএনপি অফকোর্স বড় দল হিসেবে তাদের সমর্থন বেশি, তারাই বেশি ভোট পাবে, তারাই পার্লামেন্টে যাবে। মানে এই পিআর পদ্ধতিতে ইলেকশন হলে তাদের প্রবলেমটা কোথায়? আপনারা কি বুঝতে পেরেছেন? না না, আপনি যেটা চাইবেন সেটা হলো সমস্যা নাই। আপনি যেটা চাইবেন সেটা আমার চাইতে হবে কেন? আপনি যেটা চাইবেন সেটা আমি কেন চাইবো? সেটা এই জন্য বলছি জনগণের কাছে যান। অফ কোর্স, ওকে, জনগণের কাছে যান। আপনি ইস্তেহার নিয়ে জনগণের কাছে যান। আপনি জনগণের কাছে যান, ইস্তেহার নিয়ে। গণভোট চাই আসলে কতজন মানুষ, গণভোট যে কতজন চাই এটা আপনি কেমনে বলতেছেন? আপনি ওইটা ইস্তেহার নিয়ে জনগণের কাছে যাচ্ছে। গণভোট চাই এটা কে বলল? বিএনপি কি গণভোট চায়? না না, আমরা কেউ চাই না। সেলিম আপনার কাছে ফিরছে। জি না না, যেহেতু এখানে এটা জোর করে একটা চাওয়া হচ্ছে না, ধরেন পলিটিক্যাল মেজর পার্টি, প্লিজ 1 মিনিট, পলিটিক্যাল মেজর পার্টিগুলোর মধ্যে ঐক্যমত্যে পৌঁছাতে পারছি না আমরা, দ্যাটস ফাইন। তাহলে এই মুহূর্তে এই ধরেন যে একটা নিউট্রাল গভর্নমেন্ট আছে, নন পলিটিক্যাল গভর্নমেন্ট, আমরা লিড দিচ্ছি জনগণকে, তাহলে আমরা জনগণের কাছে যাই। আমরা বিগত ধরেন যে 3টা মিটিংয়ে ঐক্যমত্য কমিশনকে এটাই বলেছি যে যেসব জায়গায় শতভাগ ঐক্যমত্যে আমরা পৌঁছাতে পারবো না বা ধরেন যে ঐক্যমত্য হবে না, সেসব বিষয় আপনারা জনগণের সামনে ছেড়ে দেন। আপনি তো বললেন আপনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনার দলের ইস্তেহার ওটা নিয়ে যান জনগণের কাছে, নির্বাচিত হয়েছে পার্লামেন্টে করেন। এটা বেসিক্যালি ওনারা যেটা করতেছে